আজকের গল্প মায়া, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে সমর ও শর্মিলা। শুরু হচ্ছে আজকের গল্প মায়া। 2 বছর আগের কথা বলি। এখন অল্প অল্প যেন মনে পড়ে, সব ভুল হয়ে যায়। কি করে এলাম এখানে? বগুল্লা থেকে রাস্তা চলে গেলে সিঁদরানির দিকে চলি। সেই রাস্তা ধরে রাধুনী বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তা গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই অবিচারের চাকরিটা গেল। ঘি চুরি করিনি, কে করেছে আমি জানিও না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙা পার হতে বেলা দুপুর করে গেল। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু থাকলেও খাবার দোকান পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটি পুকুর। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ডাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার করে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো। শরীর ঠান্ডা হলো বটে, কিন্তু পেট জ্বলছে। এমন সময় কোনো বনের ফল নেই, চোখে তো পড়ে না, দিকেই যাই। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসতে দেখা গেল। আমাকে দেখে বললেন, বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়? আপনি সন্ধান দিতে পারেন? রসুন নেনি, সব ঠিক করে দিচ্ছি। শান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটি পুরনো বাড়িতে ঢুকলো। বললে, আমার নাম নিবারণ চক্রবর্তী। এ বাড়ি আমার, কিন্তু এখানে আমি থাকি না। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে আমরা থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে এখানে একবার করে আসি, বাড়ি দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে, তাতে সব রকম ফলের গাছ আছে। এই 12 ভূতে খায়, বুঝলে? তুমি এখানে থাকবে? বললাম, থাকতে পারি। কি কাজ করবে? রাঁধুনির কাজ। যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো, দুজনে খাই। খুব ভালো। আমি রাজি হয়ে যেতে লোকটা যেন হঠাৎ ভারী খুশি হয়ে হলো। আমার খাওয়ার ব্যবস্থা করে দিল তখনই। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বলল, এগুলো নাও, বিশ্রাম করো। পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম, বেলা তখন নেই। রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শিয়ালের ডাক শুরু হলো। আমি বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকে যাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম। তার মধ্যে উঁকি মেরে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বললে, চা করতে জানো? একটু চা করো, চিড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। সন্ধ্যার পর বললে, ভাত চড়িয়ে দাও, সরু আতপ আছে, গাওয়া ঘি আছে, আলু হতে ব্যাস। যে আজ্ঞা। তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও। ঝিঙে আছে রান্নাঘরের পেছনে, আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা। হ্যাঁ, আর একটা কথা, রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবে। তা তো রাখতেই হবে, অন্ধকারে কি রান্না করা যায়? হ্যাঁ, তাই বলছি। মস্ত বড় বাড়ি,
ওপর নিচে বোধ হয় 14-15খানা ঘর, এছাড়া টানা বারান্দা, 2-4 জন ছাড়া অন্য সব ঘরে তালা দেয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক, রোয়াকেও মুড়ে 4-5টা নারকেলের গাছ আর একটা পাতা বলে পড়ে গাছ। ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ওই মুড়ো এগিয়ে আমি উঠোনে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি। আলোর দরকার নেই ভেবে আমি এখন শুধু হাতে ঝিঙে তুলতে গেলাম। বাবা, কি আগাছাড়া জঙ্গল রান্নাঘরের পেছনে! বুনো ঝিঙে গাছ, যাকে ইঁটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই। অনেক ঝিঙে পড়ে ফেলেছে দেখে বেছে বেছে কচি কচি ঝিঙেগুলি তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখ পড়ল একটি বউ মতো কি মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত 10 দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধো ঘোমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পেছনে ফিরে 7-8টা কুচি ঝিঙে তুলে আসবার সময় আরো একবার চেয়ে দেখলাম, দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তীকে বললে, ঝিঙে পেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে। আরেকজনকে তুলছিল। কোথায়? ওই ওই রান্নাঘরের পিছনে, বেশি জঙ্গলের দিকে। পুরুষ মানুষ না, একটা বউ। নিবারণ চক্রবর্তী কেমন মুখ যেন কেমন হয়ে গেল, বললে, কোথায় বউ? চলো দেখি দেখি। আমি তাকে সঙ্গে করে রান্নাঘরের পেছনের দিক দেখাতে নিয়ে গেলাম। কিছুই না। নিবারণ বললে, কই বউ? ওই তো ওখানে ছিল, ওই ঝোপটার কাছে। যত সব। চলো চলো, দিনে দুপুরে বউ দেখলে অমনি। আমি একটু আশ্চর্য হলাম। যদি একজন পাড়াগাঁয়ের বউ ঝিঙে দুটো জঙ্গলি ঝিঙে তুলতেই এসে থাকে, তাতে তো খাপ্পা হবার কি আছে ভেবে পাইনি বাপু। তাছাড়া আজ নয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবে তখন বুনো বুনো ঝিঙে কি ওই চৌকি দেবে? রাতে খাওয়া দাওয়ার পর চক্কতে করে আবার সেই ঝিঙে চুরির কথা তুললে, বললে, আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তুমি আমি আলো হাতে করে নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? কেন তা যাওনি? আমি বুঝলাম না তাতে কি দোষ হলো। পুরো খিটখিটে ধরনে, বিনা আলোতে যখন আমি সব দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত, তখন আলো না নিয়ে দোষ করেছি কিনা? বুড়ো বললে, না না, সন্ধ্যের পর সর্বদা আলো কাছে রাখবে। কেন? তাই বলছি। তোমার বয়স কত? 37-38 হবে। অনেক কম বয়স আমাদের চেয়ে। আমার 63। যা বলি কান পেতে শোনো। আগে নিশ্চয়ই। রাতে শুয়ে আছি, উপরের ঘরে কিসের জন্য খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল। জিনিসপত্র টানাটানির শব্দ। কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে ছড়াচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো সকালে চলে যাবে কলকাতায়, তাই বলে জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাতে, বাবা কি বাতিগ্রস্ত মানুষ। সকালে উঠে বুড়োকে বলতে, বুড়ো অবাক হয়ে বললে, আমি? হ্যাঁ, অনেক রাতে। ও হ্যাঁ, না, ঠিক ঠিক। আমাকে বললি হতো, আমি গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ভাত, ডাল আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দিয়ে পাতলা বেঁধে এসে রওনা দিল কলকাতায়। যাওয়ার সময় বারবার বলে গেল, নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর। পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পতো। আমার খাস জমি পড়ে আছে 3 বিঘে। ভদ্রাসন হলো 1.5 বিঘের ওপর। লোকালয়ে জঙ্গল হয়ে আছে। খাটো, তরকারি উৎপন্ন করো, খাও, বেচো, তোমার নিজের বাড়ি ভাববে, দেখাশোনা করো, থাকো, ভাবনা নেই। আর একটা কথা। কি? চক্রবর্তী বুড়ো অকানের সুর খাটো করে বললে, কত লোকে ভাঙচি দেবে, কারো কথা শোনো না যেন। বাড়ি দেখাশোনা যেমন করবে, নিজের মতো থাকবে, কোনো কথায় কান দেবে না। গাছের ফল ফুলুরি তুমিই খাবে,
দুটো ঘর খোলা রইল তোমার জন্য। বুড়ো চলে গেল, আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে, এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে, তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তো আছেই। বাড়িতে পাতকুয়ো, জলের কষ্ট নেই। 10টা টাকা আগাম দিয়ে গেছে বুড়ো। প্রায় আধ মন টাক সরু আতপ চালও আছে। গাছ ভরা আম কাঁঠাল, এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়লো হঠাৎ। বিকেলের দিকে 3 নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরালাম। বাপরে, কি ঘন জঙ্গল গাখানার ভেতরে! আর এদের যেখানে বাড়ি, তার তীরসীমানায় কি কোনো লুকালোই নেই। জঙ্গল ভেঙে সুরি পথ ধরে 8 মাইল যাবার পর একজন লোকের দেখা হলো। সেও তেল কিনতে যাচ্ছে। আমায় দেখে বললে, বাড়ি কোথায়? এখানে আছি নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তীর কেন? দেখাশোনা করি, কাল এসেছি। ও বাড়িতে থাকতে পারবে না। কেন? এই বলে দিলাম, দেখে নিও। কত লোক ও বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না তো অন্য লোক। ওর বাড়ি ছেলে বউরা কোসমিন কালেও বাড়িতে আসে না। কেন? তা কি জানি। ও বড় ভয়ানক বাড়ি। তুমি বিদেশি লোক, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরছিলাম। তখন বিকাল গড়িয়ে গিয়ে সন্ধ্যা নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতর ছ্যাঁত করে উঠল। সত্যি বাড়িখানা চেয়ারে কিরকম যেন, ও যেন একটা জীবন্ত জীব। আমার মতো কত লোককে যেন গিলে ফিরবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। অমনতর ওর চেহারা কেন? কিছুই না, লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন 3 নুন কিনতে যাই, তখন আমার মনে দিব্যি ফুটতেছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানোর কথাবার্তা। গায়ে পড়ে তো হিত করবার দরকার কি ছিল বাপু তোমার? চক্কতে ওটা তো বলেই দিয়েছে, কত লোক কথা কত বলবে, কারো কথায় কান দিও না। কিছুই না, গাছপালার ফল ফুললে গায়ের লোক চুরি করে খায় কি না? বাড়িতে একজন পাহারাদার বসলে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয়, সেই জন্যেই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধেবেলা ঝিঙে চুরি করছিল। অনেক দিন এমন আরামে থাকেনি। বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য 2টো রান্না, মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ির মালিক আমি, কারো কিছু বলার নেই, আমাকে যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন উপরের বারান্দায় কেউ হাত পা ধুয়ে পড়ে। বেশ মোটা ধারায় জল পড়তে লাগলো। তখন আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দা থেকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে সমানে, মোটা ধারায়। উপরে সেই দরজায় তালা দেয়া, চাবি তো চুমশায় নিয়ে গেছেন। সুতরাং দোতলা যাবার কোনো উপায় আমার নেই। এই জল কোথা থেকে পড়ছে? মিনিট 10 পরে পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই কোনো কলসি বা ঘড়ায় জল রেখে গিয়েছিল উপরে বারান্দায়। সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে? নিশ্চয়ই তাই। তাছাড়া জল আসবে কোত্থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাতে একবার ঘুম হয়ে গেল। জানলা দিয়ে সুন্দর জোছনা এসে পড়ছে বিছানায়। কি একটা ফুলের গন্ধ আসছে, বেশ সুবাস ফুলে। কি ফুল! ঘুমের করে ভাবছি, কোনো সুগন্ধিওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। ধড়াক করে লাফিয়ে উঠলাম। ওকে, জানলার সামনে দিয়ে একটা বউ চলে গেল রাখবে। হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল হওয়ার নয়। আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে গিয়ে দাঁড়াতে 2টো জিনিস আমার কাছে স্পষ্ট। প্রথম, সেই ফুলের সুবাস অনেকখানি কম। ওই বউটি যেন ওই সুবাস সরিয়ে দেখল এতক্ষণে। না, এ কোনো ফুলের সুবাস নয়। কিসের সুবাস তো আমার মাথায় আসছে না। কেমন এরকম যেন লাগছে, এরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? ও, কি একটি বউ রোয়াকবে খানিক আগে চলে গিয়েছিল, সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস।
ওদিকে নেই তো, সে গেল কোথায়? সেই রাতে সেই পর্যন্ত। কিছুক্ষণ পরে এসে শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে লাগলো। কাজকর্ম ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরি তরকারি আবাদ করব সেই আলোচনাই করতে লাগলাম। একটা অসুবিধা এখানে থাকবার, বড় নির্জনে থাকতে হয়। কাছাকাছি তো একটা লোকালেও থাকতো, তবে তো কষ্ট হতো না। কথা বলবার একটা লোকও নেই, এ হলো মহা কষ্ট। সেদিন দুপুরে একটা ঘটনা ঘটলো। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোকজন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ একটা হাসি! আমার গা যেন দোল দিয়ে উঠলো সে হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, খল খল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠলো সে হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড় দিলাম। রোয়াকে গিয়ে উপরে দিয়ে দেখি কিছুই নাই, দরজা যেন বন্ধ। ওপরের ঘরের সারবন্দি জানলা তেমনিই বন্ধ। হাসির লহর তখন থেকে নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি? কোনো বদমাইশ লোকেদের দল ওপরে আড্ডা বেঁধেছে। ওপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনি কুলুপ ছড়ছে। আমার ভয় হয়নি, কেননা দিনমান চারিদিকে সূর্যের আলো। এই সময় মনের মধ্যে কোনো ভূতের সঞ্চার থাকে না। এই হাসিটা যদি আমি রাতে শুনতাম তবে বোধহয় ভয়েই অজ্ঞান হয়ে যেতাম। দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান ছেড়ে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ছেলে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছে তুলে নিয়ে যাও। আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হওয়া যে মাদকতা আছে তা কাল থেকে বুঝেছি। আমার মতো গরিব মানুষের জীবনে এই জীবন এই প্রথম। কান পেতে রইলাম উপরে কোনো কোনো শব্দ আসে কিনা শুনতে। ছুটপড়বার শব্দ পেলাম না। খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে পড়েছি। ঘুমের ঘরে শুনছি যেন কোনো বিয়ে বাড়ির ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যে পাওয়া যায়। হয়তো সবটাই মনের ভুল। মনের সেই যে ভাব হয়েছিল হাসি শুনে, তারই ফল। এরপর 9 দিন আর কোনো কিছুই ঘটেনি। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চাই, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বোঝালাম ওসব কিচ্ছু না। কি শুনেছি, বউ দেখে চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, সব ভুল। এই কদিনে আমার শরীর বেশ ছেড়ে উঠলো। খাই দাই আর শুধু ঘুমাই, কাজ করবো কিচ্ছুই নেই। কেমন একটু কুড়েমি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাঁটি লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসিনি, কিন্তু অনেকদিন অতিরিক্ত খাটানির পরে কেমন একরকম অবসাদ এসে গিয়েছে, শুধু আরাম করতে ইচ্ছে হয়। 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলে কেউ একটু পরিষ্কার করি। ঝিঙে লতাগুলো বাঁচিয়ে অবশ্য ওখানে মানের চারা পুঁতবো। আর একটা চাল কুমড়োর এঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে, সেটা বাঁশির কঞ্চি দিয়ে রান্না করে ছাদে উঠিয়ে দেব। এই বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নিরেন, শাবল, কুড়ু সব মজুদ আছে। ঘরের কোণে একটা হাতল কোদাল ইত্যাদি। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টা হবে না, হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে। নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহাকলরব উপস্থিত হলো। অনেকগুলো লোক, আন্দাজ 50 একসঙ্গে যেন হই হই করে উঠল। সব জানলা যেন ঝপাট করে লেগে একসময় খুলে গেল। মন কাটা ফেলে আমি উপরের দিকে চেয়ে দেখলাম। সামনের রোয়াক এসে দাঁড়ালাম। কই, একটা জানলা দরজার কপাট খোলেনি দোতলার, যেমন কি তেমনই আছে। ব্যাপার কি? বাড়িটার মেঘি রোগ আছে নাকি? মাঝে মাঝে একটা চিৎকার হতে কানে। এসব তো ভুল হবার কোনো কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে চিৎকার আমি শুনেছি একমাত্র। এখন আমার চারিদিকে নিস্তব্ধ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি
আবার ছিঁড়ে তুলতে এসেছে গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে, সেখানেও কেউ নেই। সেদিন রাতে এক ঘটনা ঘটল, ভারী মজার ব্যাপার বটে। খেয়ে দিয়ে শুয়েছি, সামান্য তন্দা এসেছে। এমন সময় কিসের শব্দে তন্দা ছুটে গেল। যে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। কিন্তু আশ্চর্যের বিষয়, সকলেরই মুখ দেখতে একই রকম। একই লোক যেন 50টি হয়েছে, এইরকম মনে হয় প্রথমটা। বহু আরছিতে যেন একই মুখ দেখছি। কি যেন বলে উঠল, আমাদের মধ্যে আজ কে যেন এসেছে। একজন তার উত্তর দিলে, এখানে পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে। ও মিথ্যে। কোথায় বাড়ি? আমরা কেউ দেখিনি, তবে এসো আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, সে কি কাণ্ড! অতগুলো লোক একসঙ্গে ঢোল বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিলে। আমার দেহের মধ্য দিয়ে যে কতবার যে এলো আর গেল, তার সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। আমার বিছানায় বা আমার কোনো অংশ তারা স্পর্শ করলো না। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। আমার অস্তিত্ব সম্বন্ধে আদৌ সচেতন নয়। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হলো, তখন শেষ রাতের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে। আমি খুব অচেতনভাবে জানলার বাইরে জ্যোৎস্না মাখা গাছপালার দিকে তাকিয়ে রইলাম। কতক্ষণ পরে জানিনি ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয়, তেমনি বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখেছিল? সে নাচ কি তবে ভুল? খেয়ে দিয়ে পরম আনন্দে শুয়ে ঘুমিয়ে পরে স্বপ্ন দেখেছি? যদি হয়, তবে এই শেষবারে ঠান্ডা বাতাসে ফুলের সুবাস পেয়েছি, তা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে তখনই এমন সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটা ভুল হতে পারে না। এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা ফুলের বনফুলের সুবাস হয়তো, তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানি বলল, কিরকম আছো? বলে কিছু দেখেছো নাকি? না। শুনেছো কিছু? না। খুব বেঁচে গিয়েছো তুমি। তোমরা আগে যারা এখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো ওখানে। প্রায় এমন হতো যে শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তেই চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা পড়তো। আরে দুটি লোকের তো এইরকম হয়েছে পর্যন্ত। বাড়িতে ভূতের আড্ডা। ভূতে লোককে পাগল করে দেয়। তাদের কাণ্ড জ্ঞান থাকে না, না খেয়ে না দিয়ে ওখানে পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন তোর জানো। আমরা তো ও বাড়ি ত্রিসীমানে যাইনি, মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে চলে এলাম। ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি? বাড়ির ত্রিসীমানায় পা না দিতে আমার মনে হলো, না, সব ভুল। পরম সুখে আছি। এ ছেড়ে কোথায় যাব? বেশ আছি, খাসা আছি, তোফা আছি। সেই থেকে আজ 2 বছর পরে আছে এই বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনেটা কিছুই দেয় না, তাতে আমার কিছুই আসে যায় না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, দিনরাত ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই বাস করি। এক পা যাইনি বাড়ি ছেড়ে।